অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী মোট জনসংখ্যা বাংলাদেশের ১৭,১০,০০,০০০। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ১.৩৩%। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে ১,১৭১ জন। নারী পুরুষের অনুপাত হচ্ছে ১০০:৯৬.৩। শিশু মৃত্যুহার হচ্ছে ১,০২৭ জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী ৭২.৩ বছর। সুপেয় পানি গ্রহণকারী ৯৮.২%। মোট জনশক্তি বর্তমানে বাংলাদেশে ৭,৩৫,০০,০০০। দারিদ্র্যের হার হচ্ছে ১৯.২%, আর চরম দারিদ্র্যের হার হচ্ছে ৫.৬%। চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় বর্তমানে হচ্ছে ২,৮২০। ২০২৪ সালে সবচেয়ে বেশি শ্রমিক প্রবাসে যায় সৌদি আরব থেকে এবং দ্বিতীয়ত সৌদি আরবে এবং দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া। দেশে বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ২৫টি, আর জাতীয় উদ্যান রয়েছে হচ্ছে ১০টি। ২০১৫-১৬ ভিত্তির বছর ধরে জিডিপিতে খাতসমূহের অবদান বা প্রবৃদ্ধির হারের মধ্যে জিডিপি অবদান ২০২২-২৩ মধ্যে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে সেবা খাতে ৫১.৪৪%, শিল্পতে ৩৭.৩৭% বা ৩৭%, আর কৃষিতে ১১.১৯%, যেটি প্রবৃদ্ধির পার্সেন্টেজ দিক দিয়ে সেবাতে সর্বোচ্চ ৫.০৯%, আর শিল্পতে ৩.৫১%, আর কৃষিতে হচ্ছে ৩.৩০%। বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক ২০২৪ অনুযায়ী ইউএনডিপি মতে অতি দারিদ্র্যের সংখ্যা বাংলাদেশে ৪,১৭,০০,০০০ বা মোট জনসংখ্যার যা ৬.৫%। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ মতে অতি দারিদ্র্যের হার হচ্ছে ৫.৬% এবং দারিদ্র্যের হার হচ্ছে ১৯.২%। বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক ২০২৪-এ সবচেয়ে বেশি বা চরম দারিদ্র্য থাকা মানুষের বসবাস ভারতে হচ্ছে ২৩,৪০,০০,০০০, পাকিস্তানে ৯,৩০,০০,০০০ এবং ইথিওপিয়া ৮,৬০,০০,০০০। চরম দারিদ্র্যে রয়েছে বিশ্বের মোট প্রাপ্ত বয়স্কদের ১৩.৫%। বাংলাদেশ দারিদ্র্য মানচিত্র ২০২২ যেটি প্রকাশিত হয় ৩০ জানুয়ারি ২০২৫ সালে, এর মতে দারিদ্র্যের হার হচ্ছে ১৯.২%। বিশ্ব জনসংখ্যা বা বিশ্ব ব্যাংকের বিজনেস রেডি প্রতিবেদন ২০২৪ মতে ৫০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ২৯তম। বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি। বাংলাদেশ এখনো পর্যন্ত দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে ৪০টি দেশের সাথে। ২০২৪ সালে মন্ত্রিসভা দ্বৈত কর পরিহার চুক্তি সমর্থন করে নেদারল্যান্ড ও মরিশাসের। চুক্তি স্বাক্ষর হয়েছিল ১৯৯৩ সালে। বাংলাদেশ সেন্ট্রাল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২৩ এর চূড়ান্ত প্রতিবেদন মতে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ১৭১ মিলিয়ন বা ১৭,১০,০০,০০০। ধর্মভিত্তিক জনসংখ্যা মুসলিম ৯৮.৩%, হিন্দু ৯.৫৮ বা ৫.৮%, বৌদ্ধ ১.০৯%। জনসংখ্যার নৃতাত্ত্বিক বিন্যাস বা নৃতাত্ত্বিক গোষ্ঠী অনুযায়ী বাঙালি হচ্ছে ৯৮.৫৬%, ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে ১.৪৪%। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার হচ্ছে ১.৩৩%, ঘনত্ব ১,১৭১। নির্ভরশীলতার অনুপাতে ৫৩.৭%। প্রত্যাশিত আয়ুষ্কাল হল ৭২.৩ বছর। খানার আখার হচ্ছে ৪.২। সাক্ষরতার হার হচ্ছে ৭৭.৯%। বাংলাদেশের বৈদেশিক সাহায্যকারী দেশগুলো হচ্ছে জাপান, রাশিয়া, আইডিএ এবং এডিবি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৈদেশিক ঋণ ২০২৪ জুনের শেষে পর্যন্ত মোট ঋণ ছিল $১০৩.৭৮ বিলিয়ন। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক ঋণ প্রদানকারী দেশ ও সংস্থা হচ্ছে জাপান, রাশিয়া, চীন। এডিবি সংস্থার মধ্যে বিশ্ব ব্যাংক এবং এআইআইবি। বর্তমান বিশ্বে সাধারণত ৪ ধরনের অর্থ ব্যবস্থা চালু আছে, যেমন পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামিক অর্থ ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ও মুক্তবাজার অর্থনীতি। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় ১৯৯১ সালে। জিডিপি পরিমাপের জন্য বাংলাদেশের অর্থনীতিকে ৩টি বৃহত্তম খাতের সমন্বিত করে মোট ১৯টি খাতে বিভক্ত করা হয়, যার মধ্যে কৃষি খাতের অন্তর্ভুক্ত হচ্ছে কৃষি, বনজ এবং মৎস্য সম্পদ। দ্বিতীয় হচ্ছে শিল্প, যেখানে 5টি খাত রয়েছে, যেমন খনিজ শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ এবং নির্মাণ। আর সেবা খাত রয়েছে 13টি, যার মধ্যে অন্যতম হচ্ছে যানবাহন, মেরামত, পাইকারি ও খুচরা বাণিজ্য, পরিবহন, তথ্য এবং বীমা, পেশাগত ও বৈজ্ঞানিক পেশা, জনসেবা,
প্রতিরক্ষা, শিক্ষা, শিল্প, খেলাধুলা, জনস্বাস্থ্য এবং পেশাগত অন্যান্য বিষয়। জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যেই পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। জিএনআই বা এনআই এটি হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় ইনকাম, বা জিএনআই হচ্ছে অবশ্যই বাবদ বরাদ্দকৃত বা ব্যয়কৃত অর্থ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মূলত ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয় বলা হয়। যে কোনো সরল অর্থনৈতিক মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয় একই হতে পারে। এনএনপি বা ন্যাশনাল নেট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় উৎপাদন উৎপাদনকালীন যন্ত্রপাতি ক্ষয়, সময় ও শক্তি ক্ষয় প্রভৃতি অপচয়জনিত ক্ষয়ক্ষতির রোধ বা ক্ষয়ক্ষতির মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিলে নিট জাতীয় উৎপাদন বা নিট ন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায়। পার ক্যাপিটাল ইনকাম বা মাথাপিছু জাতীয় আয় কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় পাওয়া যায়। অর্থাৎ মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয় ভাগ মোট জনসংখ্যা। বাংলাদেশের অর্থনীতির বর্তমান ভিত্তি বছর ধরা হয় 2015-16 সালকে। গ্রোথ রেট হচ্ছে আগের বছরের তুলনায় বর্তমান বছরে আয়ের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির শতকরা হারকেই প্রবৃদ্ধির হার বলা হয়। মুদ্রার অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন ডলারের বিপরীতে কোনো দেশের মুদ্রার মূল্যমান কমিয়ে দেওয়াকে মুদ্রার অবমূল্যায়ন বলা হয়, বা মুদ্রার অবমূল্যায়নের ফলে কম দামে পণ্য কিনতে পারবে বলে বহির্বিশ্বের ক্রেতারা আকৃষ্ট হয়, ফলে রপ্তানি বৃদ্ধি পায় এবং আমদানি কমে যায়। চীন ও জাপান এই নীতি অনুসরণ করে থাকে। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি বাজারে দ্রব্য সামগ্রীর সরবরাহ কম হলে এবং অর্থের সরবরাহ বেশি হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে মূলত ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলে। এর ফলে সীমিত আয়ের জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার কারণ হতে পারে অযৌক্তিক কারণে নতুন মুদ্রা ছাপানো, পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে গেলে, বা মোট যোগানের পরিমাপ স্থির রেখে মোট চাহিদা পরিমাপ বেড়ে গেলে। বাংলাদেশের মুদ্রাস্ফীতির বৃদ্ধি বছর 2021-22 অর্থ বছর আর 2023-24 অর্থ বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে 6.5%। স্ট্যাগফ্লেশন হচ্ছে অধিক বেকারত্ব ও মুদ্রাস্ফীতি সমন্বিত অবস্থাকে স্ট্যাগফ্লেশন বলে। অর্থাৎ স্ট্যাগফ্লেশন বা নিশ্চলতাস্ফীতি হলো ধীর অর্থনীতি প্রবৃদ্ধির একটি অবস্থা যখন উচ্চ হারে বেকারত্ব ও উচ্চ মুদ্রাস্ফীতি হয়। মুদ্রা সংকুচন বা ডিফ্লেশন বাজারে মুদ্রা সরবরাহ বেশি কিন্তু অর্থ সরবরাহ কম হলে ডিফ্লেশনের সৃষ্টি হয়। মুদ্রাস্ফীতির বিপরীতে অবস্থা হচ্ছে মুদ্রা সংকুচন। মুদ্রা সংকুচনের কারণ মুদ্রা সরবরাহ হ্রাস কিন্তু জাতীয় উৎপাদন বৃদ্ধি। জিএসপি বা জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স বা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা, এটি হচ্ছে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। জিএসপি সুবিধা প্রদান করে ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় 1 জানুয়ারি 1976 সালে, আর এই সুবিধা হারায় হচ্ছে 27 জুন 2013 সালে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে শর্ত দিয়েছে মূলত 16টি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের শুল্ক হার হচ্ছে 15 থেকে 20%। অর্থনীতি সম্পর্কে বা সংক্রান্ত শব্দ সংক্ষেপ। জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, TIN ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। GNP গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। GNH গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস। EGPP এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুয়ারেস্ট। NNP need national product. NDP need domestic product. VAT value added tax. ATM automatic teller machine. BTC Bangladesh tariff communication. VGD vulnerable growth development. VGF vulnerable growth feeding. GR gracious relief. OMS open market sale. TR test relief. PPP public private partnership. ERP enterprise resource planning. RTGS real time gross settlement. FDI foreign direct investment. PPR public procurement role. SDR special drawing right. LC letter of credit. LZ letter of guarantee. EPB export promotion bureau. TCB trading corporation of Bangladesh. ZPZ zero population growth. LCZ local consultant growth. NBR national board of revenue.
BO, beneficiary owner account. OTC, over the counter market. NNI, need national income. SME, small and medium sized enterprise. KPI, key performance indicator. KPI, key point installment. APA, annual performance agreement. IBAS, integrated budget and accounting system. সর্বজনীন পেনশন স্কিম চালু হয় 17 আগস্ট 2023 সাল। পেনশনের আওতায় আসতে পারে 18 থেকে 50 বছর বয়সীগণ। যাত্রা শুরু হয় চারটি স্কিম নিয়ে: প্রবাসী সুরক্ষা, সমতা এবং প্রগতি। উদ্যোগ নিয়েও বাতিল হয় প্রত্যয় ও সেবক স্কিম। 50 বছরের বেশি বয়সীরা পেনশন আওতায় আসতে পারবেন বিশেষ বিবেচনায়। প্রত্যয় হচ্ছে স্বায়ত্তশাসিত এবং স্বশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত, যেটি বাতিল হয়। পেনশন পাওয়া শুরু হবে 60 বছর বয়স থেকে আজীবন। কর্মসূচি ভেদে চাঁদা দেওয়ার সুযোগ রয়েছে 1,000 থেকে 10,000 পর্যন্ত। এটির চাঁদা দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতি এবং সোনালী ব্যাংকের মাধ্যমে। সার্বজনীন পেনশন স্কিমের টাকা হচ্ছে করমুক্ত। এটির একটি তথ্য হচ্ছে 12 ফেব্রুয়ারি 2023 সালে পেনশন স্কিম কর্তৃপক্ষ গঠিত হয় এবং 17 আগস্ট 2023 সার্বজনীন পেনশন স্কিম চালু হয় এবং 20 মার্চ 2024 প্রত্যয় স্কিম চালু হয়। গঠিত হলো জাতীয় পেনশন কর্তৃপক্ষ। 12 ফেব্রুয়ারি 2023 সালে সার্বজনীন পেনশন স্কিম বা ব্যবস্থাপনা আইন 2023-এর আওতায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করে সরকার। কর্তৃপক্ষের একজন নির্বাহী চেয়ারম্যান এবং 4 জন অন্যান্য সদস্য থাকবেন। চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024, 7 জুলাই 2024 সালে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো চতুর্থ অর্থনৈতিক শুমারি বা অর্থনৈতিক শুমারি প্রকল্পের বাস্তবায়ন শুরু করে, যেটি 10 থেকে 26 ডিসেম্বর 2024 কেরি পদ্ধতিতে পরিচালিত হয়। এখানে কৃষি খাতকে আওতামুক্ত রাখা হয়। তথ্য সংগ্রহ করা হয় 27টি বিষয়ে। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি হয়েছিল 1986 সালে। অর্থ মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ফিনান্স। 1973 সালে প্রথম সংসদে বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভাগ রয়েছে 4টি: অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বা আইসিবি প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় 1 অক্টোবর 1976 সালে। বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক বা বিনিয়োগ সংস্থা। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা বা গঠিত 1988 সালে গাজীপুরে অবস্থানরত। এটি বাংলাদেশ ব্যাংকের নোট ও সরকারি ডাকটিকিটের প্রধান ছাপাখানা। বাজেট। বাজেট হচ্ছে সংবিধানে বাজেট সম্পর্কে বলা আছে 87 নং অনুচ্ছেদে। বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা হয়েছে, কিন্তু সংবিধানে বাজেট শব্দটি সরাসরি উল্লেখ আছে 60 নং অনুচ্ছেদে। বাজেট শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ বাজেট, BOUDGETTE থেকে, যার অর্থ হচ্ছে ব্যাগ বা থলে। উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন লর্ড ক্যানিং 1861 সালে। তাজউদ্দিন আহমেদ প্রথম বাজেট পেশ করে তিনবার। একদম প্রথমে পেশ করা হচ্ছে 1972 সালে 30 জুন। বাজেট পেশ করা দ্বিতীয় ব্যক্তি ডক্টর মালেক উকিল। রাষ্ট্রপতি হিসেবে বাজেট পেশ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সর্বাধিকবার বাজেট পেশ করেন মোহাম্মদ সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত 12 বার করে। সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী, সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার। বাজেটের ধরন: রাজস্ব বাজেট বা রেভিনিউ বাজেট, যে বাজেটে সরকারের চলতি বছরের জন্য রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। এই বাজেটের 2টি খাত রয়েছে: রাজস্ব আয়ের খাত এবং প্রশাসনিক ব্যয়ের খাত। উন্নয়ন বাজেট বা ডেভেলপমেন্ট বাজেট, যে বাজেট সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তথা উন্নয়নমূলক কাজের হিসাব অন্তর্ভুক্ত থাকে, তাকে উন্নয়ন বাজেট বলে। সম্পূরক বাজেট বা সাপ্লিমেন্টারি বাজেট, বরাদ্দকৃত বাজেটের চাইতে কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট খাতের ব্যয় বৃদ্ধি হলে তা অনুমোদন করতে যে বিল পাস করা হয় তাই মূলত সম্পূরক বাজেট, যা নতুন করে বরাদ্দ দেওয়া হয়। বাজেট 2025-26, এটি হচ্ছে 54-55তম। আর 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কর্তৃক অন্তর্বর্তীকালীন একটি বাজেট সহ মূলত 54টি, বর্তমানে হচ্ছে 55টি। সংসদে উত্থাপিত বাজেট সংখ্যা হচ্ছে 54। বাজেট পাস 2 জুন। আর ঘোষক হচ্ছে সালাউদ্দিন আহমেদ। মোট বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা। বাজেটের ধরন: ঘাটতি বাজেট। রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,60,000। শিক্ষাক্ষেত্রে ব্যয় হচ্ছে 28,557। স্বাস্থ্যের ক্ষেত্রে 18,148। আর জুলাই আহত অথবা নিহত বা জুলাই যোদ্ধাদের জন্য বরাদ্দ 1,500 কোটি টাকা। বিদ্যুৎ খাতে 32,392 কোটি টাকা। পরিবহন খাতে 98,973 কোটি টাকা। বর্তমানে
বা 2024-25 আয়কর অনুযায়ী ন্যূনতম আয়কর ধরা হয়েছে 24-25 বাজেট অনুযায়ী 5,000 টাকা। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5%। আর জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.25 বা 2.5%। পিপিপি হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটির প্রথম বছর বা প্রথম অর্থবছর ছিল 2009-2010 অর্থবছর। বাজেটে ঘাটতি হলে দূর করার জন্য দুইটি পন্থা অবলম্বন করা হয়, একটি অভ্যন্তরীণ, একটি হচ্ছে বহিরাগত উৎস। অভ্যন্তরীণ উৎস হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং সঞ্চয়পত্র ও ঋণপত্র বা বন্ড বিক্রি করা। বহিরাগত উৎস হচ্ছে বৈদেশিক ঋণ, বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক অনুদান। জাতীয় রাজস্ব বোর্ড বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ পরিচয় কর প্রশাসনের শীর্ষ সংস্থা, বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত প্রতিষ্ঠান, গঠিত 1972 সালে। পদাধিকার বলে এনবিআরএ চেয়ারম্যান হন অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব। স্লোগান হচ্ছে উন্নয়নের অক্সিজেন রাজস্ব। অনলাইন ভ্যাট হেল্পলাইন হচ্ছে 16345। আয়কর মূসক ও শুল্ক ফাঁকি রোধে কাজ করে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা সিআইসি। প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স কোনো ব্যক্তির উপর আরোপিত কর সরকারের প্রত্যক্ষভাবে আদায় করলে এবং করদাতা ওই করের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম না হলে তাকে প্রত্যক্ষ কর বলে, যেমন আয়কর, ভূমিকর, মুনাফা কর, ব্যয় কর ইত্যাদি। পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স করদাতা নিজেই প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে, যেমন মূসক, আমদানি শুল্ক, বিক্রয় কর, পণ্য কর ইত্যাদি। 2025-26 অর্থবছরের সাধারণ করদাতার সীমা হচ্ছে 3,75,000 আর জুলাই যোদ্ধাদের জন্য 5,25,000। আয়কর হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর ধার্যকৃত কর। আয়কর রিটার্ন হচ্ছে করদাতার যাবতীয় উৎস আয় ও করের পরিমাণ উল্লেখ করে যেই কর বিভাগকে যে বিবরণী প্রদান করে তাই মূলত আয়কর রিটার্ন। 3 হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা করদাতা শনাক্তকরণ নাম্বার, যেটি 1993 সালে প্রবর্তিত। বর্তমানে মোট ঋণদারি 2024 সাল অনুযায়ী 1,02,22,076 জন। ট্যাক্স রিবেট হচ্ছে সরকার করদাতাদের বিনিয়োগ ও দানে উৎসাহিত করার জন্য করের উপর ছাড় দিয়ে থাকে, সেটি মূলত কর রেয়াত। আর ট্যাক্স হলিডে হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আয়কর হতে অব্যাহতি দেয়াকে ট্যাক্স হলিডে বা কর অবকাশ বলা হয়। বিআইএন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য বিআইএন প্রবর্তিত হয় 2017 সালে। বর্তমানে 13 সংখ্যার এই বিআইএন চালু হয় 2018 সালের 1 জুলাই। 10 ডিজিটের টিন বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার হালনাগাদ করে 12 ডিজিটের ইলেকট্রিক টিআইএন পদ্ধতি চালু হয় 2013 সালে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ই পেমেন্ট ব্যবস্থা চালু হয় 2012 সালে। আয়কর মেলার প্রচলন 2010 সাল থেকে। বাংলাদেশে আয়কর দিবস হচ্ছে 30 অক্টোবর আর আয়কর দিবস 30 নভেম্বর, কর দিবস 30 অক্টোবর, ভ্যাট বা মূসক দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আন্তর্জাতিক শুল্ক দিবস হচ্ছে 26 জানুয়ারি। ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট হচ্ছে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বন্টনের প্রতিটি পর্যায়ের শেষে সংযোজিত মূল্যের উপর শতকরা কর। আইন প্রথম পাশ হয় 9 জুলাই 1991 সালে, তবে চালু হয় 1 জুলাই 1991 সালে। ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয় জার্মানিতে প্রথম 1922 সালে। ভ্যাট আরোপিত বিধি একটি পণ্য আমদানি বা রপ্তানি বা উৎপাদনের ক্ষেত্রে খুচরা পর্যায়ে পর্যাপ্ত প্রতিটি ধাপে যে মূল্য সংযোজন হবে তার উপরেই বসবে ভ্যাট। দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে ভ্যাটের হার বেশি বাংলাদেশে। ভ্যাটের হারের স্তর হচ্ছে 4টি: 5%, 7.5%, 10% এবং সর্বোচ্চ 15%। মূল্য সংযোজন সেবা, টেলিকমিউনিকেশন সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলো তাদের মূল সেবার বাইরে যেসব সার্ভিস প্রদান করে সেগুলো মূলত ভ্যালু অ্যাডেড সার্ভিস বলা হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎস হচ্ছে দুইটি: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্বের মধ্যে আছে বাণিজ্যিক শুল্ক, আবগারি শুল্ক, আয়কর, মূল্য সংযোজন কর, সম্পর্ক শুল্ক, ভূমি রাজস্ব ইত্যাদি। আর কর বহির্ভূত রাজস্বের মধ্যে আছে ফি, মাসুল, টুল এবং লেভি। আবগারি শুল্ক কাকে বলে? আবগারি শুল্ক হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত বিভিন্ন পণ্য ও সেবার উপর আরোপিত করকে আবগারি শুল্ক বা কর বলা হয়। বাংলাদেশে চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, দেশলাই, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের উপরে আবগারি শুল্ক প্রদান করতে হয়। সাইন ট্যাক্স বা পাপ কর হচ্ছে এটি এক ধরনের আবগারি শুল্ক, যেটি সমাজের ক্ষতিকর দ্রব্যের উৎপাদন নিরুৎসাহিত করার লক্ষ্যেই আরোপিত হয়। সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটিস হচ্ছে বিভিন্ন প্রকার পরোক্ষ কর ছাড়াও অতিরিক্ত যে কর প্রয়োগ করা হয় তাই মূলত সম্পূরক কর। টার্ন ওভার ট্যাক্স হচ্ছে বছরে উৎপাদিত পণ্য ও সেবার মোট বিক্রয় মূল্যের উপর আরোপিত কর। মাসুল বা টোল হচ্ছে পণ্য পরিবহনে সড়ক, বন্দর এবং স্থান ব্যবহারের জন্য যে কর দেওয়া হয় সেটি হচ্ছে মাসুল বা টোল। লেভি হচ্ছে আইনগত উপায় যার মাধ্যমে কর আদায়কারী কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর পরিশোধে ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে ব্যক্তির।
পরিকল্পনা মন্ত্রণালয় গঠিত হয় 12 জানুয়ারি 2002 সালে। অধীনস্থ বিভাগ হচ্ছে 3টি, যথা পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। পরিকল্পনা বিভাগের প্রতিষ্ঠান হচ্ছে 3টি: পরিকল্পনা কমিশন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, গঠিত হয় 1957 সালে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা বাংলাদেশ উন্নয়নের নীতি নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে গবেষণা করে থাকে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বা NADPD, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান। যাত্রা শুরু করে 1980 সালে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 1974 সালে প্রতিষ্ঠিত। আগারগাঁওয়ের এটি অবস্থান। নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়। কাজ করে থাকে শুমারি ও উপাত্ত সংগ্রহ করা। বাংলাদেশ পরিকল্পনা কমিশন বা বাংলাদেশ প্ল্যানিং কমিশন গঠিত হয় 1972 সালে 31 জানুয়ারি। প্রতিষ্ঠাকালীন পরিকল্পনা কমিশন 1972 সাল। চেয়ারম্যান ছিলেন অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী। সদস্য 4 জন। এটি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক পলিসি বা পাবলিক পলিসি প্রতিষ্ঠান। 1973 সালে পুনর্গঠিত পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী। ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম। সদস্য ছিলেন প্রফেসর মোশাররফ হোসেন এবং রহমান সুবহান, প্রফেসর আনিসুর রহমান। বর্তমান পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা। সদস্য পরিকল্পনা কমিশনের 6 জন সদস্য থাকে। সহসভাপতি হচ্ছেন পরিকল্পনা মন্ত্রী বা পরিকল্পনা উপদেষ্টা। সদস্য সচিব হচ্ছেন সচিব পরিকল্পনা মন্ত্রণালয়। কার্যপ্রণালী: দেশের সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা পর্যালোচনা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADB চূড়ান্তকরণ, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন। পরিকল্পনা কমিশনকে সচিবিক সহায়তা প্রদান করে থাকে পরিকল্পনা বিভাগ। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হচ্ছে দেশের বিদ্যমান অর্থনৈতিক সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘ টেকসই অভিষ্ট SDG বাস্তবায়ন ও বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ সম্পর্কে করণীয়। শ্বেতপত্র কমিটি ঘোষণা করা হয় 2024 সালের 21 আগস্ট। কমিটির প্রধান হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য। সদস্য সংখ্যা 12। শ্বেতপত্রে আলোকপাত করা হতে পারে 6টি বিষয়ে: অভ্যন্তরীণ সম্পদ, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ব্যয়, ঘাটতি, বাজেট অর্থায়ন, মুদ্রাস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, সরকারি আয়, বাহ্যিক ভারসাম্য। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও কৌশলসমূহ: বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্টালিন 1928 থেকে 1932 সাল। বাংলাদেশে এ পর্যন্ত মোট পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় 8টি, তবে বাস্তবায়িত হয় 60টি। জাতীয় অর্থনৈতিক পরিষদ বা NAC, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদ দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ। সভাপতি, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। সদস্য মন্ত্রিপরিষদের সকল সদস্য। সাচিবিক সহায়তা প্রদান করে থাকে পরিকল্পনা বিভাগ। দায়িত্ব হচ্ছে দারিদ্র্য নিরসনে কৌশলপত্র, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, অর্থনৈতিক কর্মপন্থা নিরূপণ, সামগ্রিক দিক নির্দেশনা প্রদান, পরিকল্পনা কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ ও অনুমোদন প্রদান। NAC এর সভা প্রতি মাসে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বিভাগ NEC সরবরাহ করে থাকে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা ECNAC, এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সিদ্ধান্ত প্রণয়নকারী সংস্থা। কার্যাবলী: সব বিনিয়োগ প্রকল্পের উন্নয়ন, প্রকল্প প্রস্তাব বিবেচনা ও অনুমোদন। সরকারি খাতে 50 কোটি টাকার ঊর্ধ্বে মোট বিনিয়োগ ব্যয় সংবলিত প্রকল্পগুলোর প্রকল্প কমিটি সবার সুপারিশ, বিবেচনা ও অনুমোদন। চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। বিকল্প হচ্ছে অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা। সদস্য উপদেষ্টা পরিষদের 13 জন সদস্য। দীর্ঘমেয়াদী ও প্রেক্ষিত পরিকল্পনা: 10 থেকে 25 বছর মেয়াদী পরিকল্পনা, যেটি দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 পর্যন্ত। মধ্যমেয়াদী পরিকল্পনা হচ্ছে 5 বছর, যেটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা যায়। স্বল্পমেয়াদী পরিকল্পনা 1 থেকে 3 বছর, যেমন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ADP। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1973 থেকে 1978। আর একমাত্র পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা 1995 থেকে 2010। একমাত্র দ্বিবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 1978 থেকে 1980। IPRSP হচ্ছে ইন্টারিম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, যেটি 2003 থেকে 2005 পর্যন্ত পরিচালিত হয়। দারিদ্র্য বিমোচন কৌশলপত্র বা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার হয়ে থাকে 2টি, একটি 2005 সাল থেকে 8 সাল, একটি 2009 সাল থেকে 2011 সাল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1 জুলাই 2020 সাল থেকে
জুন 2025 সাল পর্যন্ত। প্রস্তাবিত নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1 জুলাই 2025 থেকে 30 জুন 2030 সাল পর্যন্ত। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা হচ্ছে 1 জুলাই 2021 থেকে 30 জুন 2041 সাল পর্যন্ত। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি 1 জুলাই 2020 থেকে 30 জুন 2025 সাল মেয়াদী, বাস্তবায়ন হবে 2024-25 অর্থ বছরে, যেটি ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রধান কাজ হচ্ছে 2031 অর্থ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক বা উচ্চ মধ্যম আয়ের দেশ গড়া এবং রূপকল্প 41 বাস্তবায়ন। গুরুত্ব দিচ্ছে দুইটি কাজ, একটি হচ্ছে ত্বরান্বিত সমৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থির লক্ষ্য রূপকল্প 41। মোট ব্যয় হচ্ছে 64,95,980 কোটি টাকা। প্রত্যাশিত স্কুল আয়ু হচ্ছে 74 বছর। মাথাপিছু আয় $3,106 মার্কিন। বিদ্যুৎ উৎপাদন 30,000 মেগাওয়াট। প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হচ্ছে 8.51% 2025 সাল, যদিও সম্ভব হয়নি। গড় প্রবৃদ্ধির হবে হচ্ছে 8%। দারিদ্র্যের হার 15.6% 2025 সাল, আর চরম দারিদ্র্যের হার হচ্ছে 7.4%। 2022 সালের খানা আয় ব্যয়ের জরিপে দারিদ্র্যের হার হচ্ছে 18.7%, যার মধ্যে শহরে 14.7 এবং পল্লী এলাকায় 20.5%। অতি দারিদ্র্যের হার মোট হচ্ছে 5.6%, যার মধ্যে পল্লী এলাকায় 6.5%, শহরে 3.8%। দারিদ্র্যের হার সবচেয়ে বেশি জেলা অনুযায়ী কুড়িগ্রামে 70.8%, আর জেলা অনুযায়ী দারিদ্র্যের হার কম হচ্ছে নারায়ণগঞ্জে 2.6%। বিভাগ অনুযায়ী দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বরিশালে 26.9%, আর বিভাগ অনুযায়ী দারিদ্র্যের হার সবচেয়ে কম খুলনাতে 14.98%। নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা খাত 2024-25 অর্থ বছরে বরাদ্দ ছিল 1,36,026 কোটি টাকা, যার মধ্যে বয়স্ক ভাতা কর্মসূচি, যেটি চালু হয় 97-98 অর্থ বছরে, যার পরিমাণ হচ্ছে 600 টাকা, পূর্বে ছিল 100 টাকা। খাদ্য সাহায্য কর্মসূচি বা OMS কর্মসূচি, খাবিকা বা খাবিট বা BGF কর্মসূচি ইত্যাদি হচ্ছে খাদ্য বিষয়ক কর্মসূচি। মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় 20,000 টাকা প্রতি মাসে। দারিদ্র মাতৃত্বকালীন ভাতা বা দারিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা হচ্ছে 800 টাকা। বিধবা ভাতা হচ্ছে 550 টাকা। অর্থসামাজিক ও জনমিতির জরিপ 2022-23 অনুযায়ী সাক্ষরতার হার হচ্ছে জাতীয় পর্যায়ে 78.81% বা 81%, আর জন্ম নিবন্ধন করা আছে 82.86%।